মানে আই এম ভেরি কনফিউজড যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই কতদিন এইভাবে চলবে। ইদ্রিস বলছে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এসব নিয়ে বলো না। তুই তো তৃণমূলকে ভোট দিয়েছিস, আর ওই যে আমাদের আহ, লোকনাথ, ও তো যে জানে আমি কিছু না পাই 100 দিনের কাজ পেয়ে যাব, আমাকে তৃণমূল দিয়ে দেবে, আমাকেও দিয়ে দিবি এবার। আহ, আমি জানি ইদ্রিস হলো তৃণমূলের সাপোর্টার, ওই জন্য বেশ কিছু বলে না। দূরে, সবসময় দূরে দূরে থাকে, বলে স্যারের সাথে বেশি কথা বলবো না, স্যার যা তৃণমূলকে গালাগালি দেয়। আর লোকনাথ আবার চুপচাপ বসে থাকে, এখন একটু যেহেতু তৃণমূল ভালো করেছে এখন আবার একটুখানি শরীরের গরম আছে। আমার কথা তৃণমূল, আমার কথা তৃণমূল সিপিএম বিজেপির থেকেও আমি, মানে টু বি অনেস্ট, আমাকে যদি তুই যদি বলিস, আমি তৃণমূল বিজেপি সিপিএম নিয়ে চিন্তিত নই। আমার ব্যাপারটা হলো পরীক্ষাটা যেন হয়, আমার এটা কনসার্ন। আমি 100% শিওর যে সমস্ত ছেলে মেয়ে যারা পড়াশোনা করে, যারা তৃণমূলকে ভোট করেওছে, কিন্তু পড়াশোনা করা ছেলে মেয়ে, তারা সবাই তো অ্যাটলিস্ট সেটা চাইবে যে পরীক্ষাটা হোক। এখানে তো আমি আমি তো তৃণমূল সিপিএম কংগ্রেস নিয়ে বা বিজেপি নিয়ে আমি চিন্তিতই নই, টু বি অনেস্ট, কারণ আমি এইটুকুনি জানি সবাই 19-20, ঘুরে ফিরে সবাই একই। কিন্তু আমার বক্তব্য হলো পরীক্ষাটা না হলে কি করে হবে, ছেলে মেয়েগুলো চাকরি পাবে কি করে। কি বলেছে সুরেশ? ওয়াক অফ পরিষদ কি? ওয়াক অফ পরিষদ হলো, জানি না। ওয়াকআপ হলো একটা তোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বডি, ওটা ওয়াকআপ অ্যাক্ট এর মাধ্যমে তৈরি হয়েছিল 1995 সালে। ঠিক আছে, ওই মুসলিম ল এর যে সমস্ত মুভেবল প্রপার্টি থাকে, এই মুভেবল প্রপার্টি থাকে, সেগুলো অ্যাকচুয়ালি ওয়াকআপের আন্ডারে থাকে। যেমন ধর, আহ, যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, প্রচুর লোকজন তো আমাদের এখান থেকে পাকিস্তান চলে গিয়েছিল। এবার যেটা হয় সেটা হলো, তুই যার এখান থেকে ভারতে থাকতিস, সেখান থেকে পাকিস্তান চলে গেছিস, এবার তোর পক্ষে তো তোর বাড়িটা নিয়ে যাওয়া সম্ভব নয়, তুই তোর ডকুমেন্টস, জিনিসপত্র, সোনা দানা, সেগুলোকে তুই তোর সাথে নিয়ে পাকিস্তান চলে গেছিস। কিন্তু তোর পক্ষে তোর বাড়ি যেটা, একটা বাড়িতে তো তুই থাকতিস, বা তোর তোর একটা জমি আছে, সেই জমিটা তো তোর তোর নিয়ে যাওয়া সম্ভব নয়। বা উল্টোটাও হতে পারে, ধর পাকিস্তান থেকে যে ভারতে এসছে, তার পক্ষেও তার জমি বাড়ি নিয়ে আসা সম্ভব নয়, কারণ সেগুলোকে তো আমরা ইমুভেবল প্রপার্টি বলি, যেটাকে মুভ করানো যায় না, তাই তো। তো এই ধরনের প্রপার্টির ক্ষেত্রে ওদের ওয়াকআপ বোর্ড রয়েছে, ওয়াকআপ বোর্ডের কাছে এই সমস্ত প্রপার্টি গুলো থাকে, এবং ওয়াকআপ বোর্ডে ওগুলোকে ওই কি বলে নিলাম করে বিক্রি করা হয়, এই আর কি ব্যাপার। ঠিক আছে। কি কি কি? রায় মানে কি ব্যাপারে, ওয়াকআপ বোর্ডের কথা বলছিস? না, ওয়াকআপ বোর্ডে একটা প্রবলেম হয়েছে কি, ভারতবর্ষে অনেক জায়গায় আছে, এটা পাকিস্তানেও একই সমস্যা হয়েছে। দেশটা তো মুসলমান প্রধান, বা দেশটা তো হিন্দু প্রধান, মানে আমাদের ভারতবর্ষে তো হিন্দু প্রধান অঞ্চল, পাকিস্তান মুসলমান প্রধান অঞ্চল। দেখা যাচ্ছে যে সমস্ত হিন্দুরা পাকিস্তান ছেড়ে চলে এসছে, মুসলমানরা কি করেছে, ওখানকার মুসলমানরা ওই জায়গাগুলো জবরদখল করে নিয়েছে। আবার আমাদের এখানেও একই সমস্যা হয়েছে, যে সমস্ত অঞ্চলগুলো, মানে যে সমস্ত বাড়ি ঘর দোর ছেড়ে মুসলমানরা পাকিস্তান চলে গেছে, সেগুলোকে হিন্দুরা জবরদখল করে নিয়েছে, যা হয় আর কি। ধর তোর পাড়া থেকে একজনই মুসলমান ফ্যামিলি ছিল, ন্যাচারালি তারা পাকিস্তান চলে গেছে, এবার বাকিরা সবাই হিন্দু। এবার 15 বছর, 16 বছর, 20 বছর ধরে বাড়িটা পড়ে আছে, তখন কি হয়েছে, ওরা জবরদখল করে নিচ্ছে লোকজন গিয়ে। বা ধর আজকে লাহোর থেকে, লাহোরে একটা পাড়া থেকে হিন্দু পরিবার 3টে, তারা ভারতে চলে এসেছে, তাদের যে জমি ছিল সেখানে মুসলমানরা জবরদখল করে নিচ্ছে। তো এই ওয়াকফ বোর্ড অনেক সময় কেস করে যে একটা পার্টিকুলার প্রপার্টি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকার কথা, সেটা হিন্দুরা নিয়ে নিয়েছে, তো সেটা যাতে আমরা কেস করে ওয়াকফ বোর্ডের আন্ডারে নিয়ে আসা যায়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি আমাদের ওয়াকফ বোর্ড যেটা যে কাজ করে, সেটা একটা আইনের মাধ্যমেই কাজ করে, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করেছে 1995 সালে ওয়াকফ অ্যাক্ট 1995। এটা ইনফ্যাক্ট, এই যে ওয়াকফ বোর্ডটা, এটা কাজ করে হলো মিনিস্ট্রি অফ স্টেট, মানে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এর আন্ডারে কাজ করে। বুঝতে পেরেছিস? ওখানে স্টেট দেখবি ওয়াকফ বোর্ড রয়েছে। 1954 সালে একটা আইন এসেছিল, পরে সেটা 1995 সালে অ্যামেন্ড হয়। এবার প্রতিটা দেখবি আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ড রয়েছে, তেমন তেলেঙ্গানা, ত্রিপুরা, তামিলনাড়ু, সমস্ত রাজ্যে আলাদা করে ওয়াকফ বোর্ড রয়েছে। হয়েছে? আচ্ছা, এবার তাহলে আমরা কি শুরু করি? আচ্ছা, এইসেন কি কিছু বলবে নাকি? স্টার্ট করি, চলো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পার্ট 1। মানে এতদিন অবধি তো বেসিক্যালি আমরা সংবিধানের অনেক কিছু পড়েছি, বাট
আজকে অ্যাকচুয়ালি আমরা সংবিধানের মেন যে সংবিধান, যেটা রিয়েল কনস্টিটিউশন, সেখানে আমরা ঢুকছি। পার্ট ওয়ানে আমরা ঢুকছি। পার্ট ওয়ানের ভেতরে 4টে আর্টিকেল রয়েছে। আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি চ্যাপ্টারটার নাম, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা দুটো ক্লাসে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো আজকে প্রথম ক্লাস, চলো আলোচনা শুরু করা যাক। প্রথম যেটা বলছে যে টেরিটরি অফ ইন্ডিয়া। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে টেরিটরি অফ ইন্ডিয়ার ভেতরে কি পড়ে, তাহলে টেরিটরি অফ ইন্ডিয়ার ভেতরে প্রথম যেটা পড়ে সেটা হলো রাজ্যগুলো, ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউনিয়ন টেরিটরি মানে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পড়ে, এবং তার সাথে পড়ে টেরিটরি অ্যাকোয়ার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। এবার বর্তমানে তোমরা জানো আমাদের দেশে 28টা রাজ্য আছে, আমাদের দেশে 8টে ইউনিয়ন টেরিটরি আছে। এবার তোমরা বলবে আচ্ছা ভারতবর্ষ কোন টেরিটরিকে বর্তমানে অ্যাকোয়ার্ড করেছে, এটা কি আছে? না, এটা কি হয়েছে, এটা এখন জিরো। এই কারণেই জিরো কারণ আমরা অনেক টেরিটরিকেই অ্যাকোয়ার করেছি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পর্তুগিজদের থেকে আমরা দমন দিউ গোয়াকে অ্যাকোয়ার করেছি। ওই একই পর্তুগিজদের থেকে আমরা দাদরা নগর হাভেলিকে অ্যাকোয়ার করেছি, এ তো বাস্তব। তারপর ধরো ফ্রেঞ্চদের থেকে আমরা পুডুচেরিকে অ্যাকোয়ার করেছি। তখন যদিও পুডুচেরি ছিল না, আমার এটা ভুল, এটাকে আমি পন্ডিচেরি বলবো, পুডুচেরিটা তো পরে হয়েছে। তো পন্ডিচেরিকে আমরা অ্যাকোয়ার করেছি ফ্রেঞ্চদের থেকে। সমস্যা হলো এগুলোকে অ্যাকোয়ার করার পর সেগুলো অ্যাকোয়ার টেরিটরি হিসেবেই ছিল, কিন্তু পরে সেগুলোকে আমরা কি করেছি, ইউটি করে দিয়েছি, ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি করে দিয়েছি। আরো একটা আছে সিকিম, সিকিমকেও আমরা অ্যাকোয়ার করেছি, সিকিমকে আমরা রাজ্য করে দিয়েছি। পরে আবার গোয়া দমন অ্যান্ড দিউ থেকে গোয়া আলাদা রাজ্য হয়ে গেছে। তো আমার বক্তব্য হলো টেরিটরিকে অ্যাকোয়ার করেছি যেগুলো, সেগুলো নির্দিষ্ট কিছুদিনের জন্য টেরিটরি অফ ইন্ডিয়ার ভেতরেই পড়ে। তবে পরে যেগুলো হয় এই টেরিটরি অফ ইন্ডিয়া বা অ্যাকোয়ার টেরিটরি থেকে পরে আবার সেটা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হয়ে যায়। এই হলো ওভারঅল টেরিটরি অফ ইন্ডিয়া। তো বর্তমানে আমাদের 28টা রাজ্য, 8টা ইউনিয়ন টেরিটরি এবং কিছু অ্যাকোয়ার টেরিটরি রয়েছে। অ্যাকোয়ার টেরিটরি এই মুহূর্তে নেই, কিন্তু অ্যাকোয়ার টেরিটরি ছিল। পরে অ্যাকোয়ার টেরিটরিকে আমরা অ্যাকোয়ার্ড না রেখে সেগুলোকে রাজ্য বা ইউনিয়ন টেরিটরির মর্যাদা দিয়ে দিয়েছি। এই হলো ওভারঅল টেরিটরি অফ ইন্ডিয়া। আর টেরিটরি অফ ইন্ডিয়ার ভেতরে এখন মেন যেটা রয়েছে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি, এটা তোমরা একটু মাথায় রাখবে। এবার বলবে তাহলে কতদিন অব্দি অ্যাকোয়ার টেরিটরি থাকে? অ্যাকোয়ার টেরিটরি অ্যাকচুয়ালি থাকে কি, নিয়ম হলো তুমি যখন ফ্রেঞ্চদের থেকে ইন্ডিয়াতে ধরো তুমি পুডুচেরিকে ট্রান্সফার করবে, পুডুচেরিকে তুমি ট্রান্সফার করবে, এই ক্ষেত্রে দুটো রুল আছে। এক নম্বর হলো তোমাকে সংবিধান অ্যামেন্ড করতে হবে, কনস্টিটিউশনকে তোমাকে অ্যামেন্ড করতে হবে। তো তোমরা হয়তো অনেকেই জানো পন্ডিচেরি যখন আমাদের দেশে এসেছিল তখন আমরা 14th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছিলাম। মাথায় রাখবে যে এই যে আমরা অ্যামেন্ডমেন্ট করছি, আমরা কিন্তু দুটো দেশই করবে, ফ্রান্সও করবে, ইন্ডিয়াও করবে, এবং তারপর সেটা হয়ে যাবে, যেই এটা হয়ে গেল সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল অ্যাকোয়ার্ড টেরিটরি। এবার অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে তুমি সেটাকে রাজ্যের মর্যাদাও দিতে পারো, ইউনিয়ন টেরিটরির মর্যাদাও দিতে পারো। কিন্তু কি হয়েছে, স্ক্রিন বন্ধ হয়ে গেছে? মানে কি স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে না? স্টপ করে দেবো, স্টপ করে আবার চালু করবো? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা স্টপ করে আবার চালু করেছি, এবার দেখতে পাচ্ছিস? হয়েছে? চলো এবার যেটা বলার সেটা হলো, এটা হলো রুল। মানে প্রথমে কি হচ্ছে, এই ফ্রান্সের থেকে যখন আমরা পন্ডিচেরিকে নিচ্ছি তখন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করছি। এবার তুমি ফ্রান্সের কনস্টিটিউশন অ্যামেন্ড হবে, ইন্ডিয়ার কনস্টিটিউশন অ্যামেন্ড হবে। ফ্রান্সে কি অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা জানি না, প্রয়োজনও নেই জানার, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে 14তম সংবিধান সংশোধনী পাস হয়েছে।
তারপর 14তম সংশোধনী পাস হয়ে এটা হয়ে গেছে অ্যাকোয়ার্ড টেরিটরি। এবার অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে তুমি যখন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করবে, তার জন্য আমরা আর্টিকেল 2 প্রয়োগ করি। তার জন্য আমরা কি করি? আর্টিকেল 2 প্রয়োগ করি। আমি আরেকবার প্রসেসটা বলছি এখানে। সেটা হলো, ধরো তুমি পর্তুগাল বা পর্তুগিজদের থেকে তুমি কি করলে না, গোয়া, দমন অ্যান্ড দিউকে নিলে। গোয়া, দমন অ্যান্ড দিউকে নিলে। যখন তুমি নিলে, প্রথমে তুমি সংবিধান সংশোধন করবে। এটার জন্য 12 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল। দুজনকেই করতে হবে, পর্তুগালকেও তাদের সংবিধান সংশোধনী করতে হবে, যেহেতু তারা গোয়া, দমন অ্যান্ড দিউকে দিচ্ছে, আর ভারত যেহেতু নিচ্ছে, ভারতকেও তাদের সংবিধান সংশোধন করতে হবে। আমি ভারতে 12 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে সেটা বললাম। এবার যেই এই ঘটনা ঘটে গেল, গোয়া, দমন অ্যান্ড দিউ ভারতে চলে এলো, এবার প্রাথমিকভাবে এটা কি হলো? এটা রয়ে গেল অ্যাকোয়ার্ড টেরিটরি হিসেবে। অ্যাকোয়ার্ড টেরিটরি হিসেবে এবার এখান থেকে তুমি নয় সেটাকে রাজ্যের মর্যাদা দেবে, অথবা তুমি সেটাকে ইউনিয়ন টেরিটরির মর্যাদা দেবে। অ্যাকোয়ার্ড টেরিটরি যখন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে, তখন তুমি আবার সংবিধান সংশোধন করবে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করার দরকার নেই। সেক্ষেত্রে অর্ডিনারি বিল দিয়েই হবে, সেক্ষেত্রে আর্টিকেল 2 প্রয়োগ হবে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 2 প্রয়োগ হয় কখন? যখন বিদেশ থেকে কোনো টেরিটরি অ্যাকোয়ার্ড টেরিটরি হিসেবে ভারতবর্ষে আসে, তারপর সেই অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হতে গেলে আর্টিকেল 2 এর প্রয়োগ হয়। আমি আর্টিকেল 2 আবার পরে আসছি। আপাতত তোমরা টেরিটরি অফ ইন্ডিয়াটা বুঝলে। এই হলো ওভারঅল টেরিটরি অফ ইন্ডিয়া। তার মধ্যে অ্যাকোয়ার্ড টেরিটরিও থাকে, যেটা কিছুদিনের জন্য থাকে, আদারওয়াইজ সেটা পরে ইউনিয়ন টেরিটরি বা রাজ্য হয়ে যায়। এছাড়া রয়েছে স্টেটস, এবং এছাড়া রয়েছে ইউনিয়ন টেরিটরি। এই মিলিয়ে হলো টেরিটরি অফ ইন্ডিয়া। এবার আমি যদি আর্টিকেল 1-এ চলে আসি, আর্টিকেল 1-এ নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ ইউনিয়ন ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট রাদার দ্যান ফেডারেশন অফ স্টেট। এখানে একটুখানি আমাদের ইউনিয়ন, ফেডারেশন এগুলো বুঝতে হবে। প্রথমে আমরা চলে আসি ইউনিটারি সিস্টেম। ইউনিটারি সিস্টেম কথাটার কি মানে? ঠিক আছে, আবার স্ক্রিন দেখতে পাচ্ছ না? আচ্ছা, ইউনিটারি সিস্টেম মানে হলো যেখানে সেন্ট্রালের হাতে সব পাওয়ার থাকবে, আর স্টেট গুলোর হাতে লিমিটেড পাওয়ার থাকবে। মানে কিছু কিছু ব্যাপারে তারা আইন টাইন বানাবে, তাও সেটা ডিপেন্ড করছে সেন্ট্রালের উপর, যে তাদেরকে কতটা আইন বানাতে দেবে, ততটা কি পাওয়ার দেবে সেটা। মানে স্টেট গুলোর কাছে পাওয়ার থাকবে না আমি এটা বলবো না, থাকবে, বাট সেটা খুব লিমিটেড। আদারওয়াইজ সেন্ট্রালের কাছে সমস্ত পাওয়ার থাকবে। এটা হলো ইউনিটারি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য। এবার তাহলে ইউনিটারি সিস্টেমের স্টেট গুলো পলিসি বানাতে পারবে? পারবে, কিন্তু ওই লিমিটেড পাওয়ার। স্টেট গুলো কি আইন বানাতে পারবে? খুব কম, খুব রেয়ার, মানে অলমোস্ট পারবে না বলেই চলে যেতে পারো। এবং যদি কিছু পেরেও থাকে, তাহলে ওখানে মানে কনস্টিটিউশন, মানে ইউনিটারি স্টেট সিস্টেমে যেখানে আছে, যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি চায়না, চীন, সেখানে রাজ্যগুলোর কি ক্ষমতা থাকবে, কতটা ক্ষমতা থাকবে, সেটা কেন্দ্র ঠিক করে। এখানকার এখানকার রাজ্য বা এখানকার রাজ্যগুলোর কোনো ক্ষমতা কনস্টিটিউশন প্রদত্ত নয়, সংবিধান এদেরকে কোনো ক্ষমতা দেয় না, কেন্দ্র ঠিক করে দেয়। কেন্দ্রর ইচ্ছা অনুযায়ী এরা কিছু কিছু ক্ষেত্রে আইন টাইন বানায়, আবার কেন্দ্র যখন ইচ্ছা হয় তাদের থেকে সেই ক্ষমতা নিয়ে নেয়। কিন্তু যদি আমি এর উল্টোটা দেখি, যেটাকে আমরা ফেডারেল সিস্টেম বলি, বাংলায় তুমি যদি বলো, বাংলায় এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলি, বাংলায় এটাকে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলি। এখানে যেটা হয়, এখানে সেন্ট্রালে ডেফিনেটলি ক্ষমতা আছে, তারা পলিসি তৈরি করতে পারে, তারা ল তৈরি করতে পারে, অ্যালং উইথ স্টেট গুলোর কাছেও ক্ষমতা আছে, স্টেট গুলো পলিসি এবং ল তৈরি করতে পারে। এটা খুব ইউনিক, এটা কিন্তু ফেডারেল সিস্টেমে আছে। এবং এখানে যে সেন্ট্রাল এবং স্টেট দুজনকেই কনস্টিটিউশন ক্ষমতা দিয়েছে আইন এবং পলিসি তৈরি করার। তার মানে ফেডারেল সিস্টেম আমি যদি বলি, ফেডারেল সিস্টেমে কিন্তু
রাজ্যগুলোর যথেষ্ট ক্ষমতা রয়েছে, তারা তাদের মতো করে কিন্তু কাজ করতে পারে, আইন তৈরি করতে পারে, পলিসি তৈরি করতে পারে। তো আমরা যখন ভারতের সংবিধান তৈরি করি, তখন আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে না, ইউনিটারি সিস্টেম তো আমরা কখনোই প্রযোজ্য, এটা কখনোই আমাদের দেশে হবে না, কারণ রাজ্যগুলোর ক্ষমতা থাকবে না তা তো হয় না। স্পেসিফিক্যালি যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তোমরা জানো 1935 সালে যে পাস হয়, সেখানে বলাই হয়েছিল যে ভারতবর্ষে ফেডারেল সিস্টেম চালু করার কথা, যেখানে তোমরা জানো রাজ্যগুলোকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, রাজ্যগুলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাও তৈরি হয়েছিল, প্লাস রাজ্যগুলোতে একটা স্বায়ত্তশাসনের পরিবেশও তৈরি হয়েছিল। তো ডেফিনেটলি ফেডারেল সিস্টেমে আমি যদি বলি, তাহলে ফেডারেল সিস্টেমে রাজ্যগুলোর যথেষ্ট ক্ষমতা আছে, তাই ফেডারেল সিস্টেমই আমরা কনসিডার করব। কিন্তু একটা সমস্যা গিয়ে দাঁড়ায়, এই যে ফেডারেল সিস্টেম বা যেখানে ফেডারেল সিস্টেম আছে, সেখানে একটা মেন প্রবলেম হলো সেখানে রাজ্যগুলো, স্টেটস যারা আছে, তারা কিন্তু এগ্রিমেন্ট বা চুক্তি সাপেক্ষে তারা কিন্তু যুক্ত থাকে। এবার এগ্রিমেন্টের একটা মেন প্রবলেম কি জানো, যখনই তুমি কারোর সাথে কোনো এগ্রিমেন্ট করবে, এগ্রিমেন্টকে আমরা বলি এগ্রিমেন্ট ইজ মিন টু বি ব্রোকেন, মানে এগ্রিমেন্ট যদি তৈরি হয়, সেই এগ্রিমেন্ট কিন্তু যে কোনো সময় কেউ ভেঙে দিতে পারে। যেমন ধরো আজকে আমরা বললাম যে মধ্যপ্রদেশের সাথে এগ্রিমেন্ট হয়েছে, না মধ্যপ্রদেশ এগ্রিমেন্ট করে ভারতবর্ষে আছে। এখন মধ্যপ্রদেশের কোনোদিনও ফিউচারে ইচ্ছে হলো মধ্যপ্রদেশ এগ্রিমেন্ট ভেঙে আলাদা দেশ হয়ে গেল, উত্তরপ্রদেশ এগ্রিমেন্ট ভেঙে ভারত থেকে বেরিয়ে আলাদা দেশ হয়ে গেল, সেটা তো কাম্য নয়, সেটা তো কখনো এক্সপেক্টেডও নয়। আমরা একদিকে বলছি যে এগ্রিমেন্ট, মানে এগ্রিমেন্ট যদি মানে একদিকে যেখানে আমরা আমাদের অখণ্ডতার কথা বলছি, কারণ আমাদের দেশ যেহেতু অলরেডি একবার ধর্মের নিরিখে ভাগ হয়ে গেছে এবং ব্রিটিশরা সেই কাজটা করেছে, তো ন্যাচারালি আমরা কখনোই এক্সপেক্ট করি না বা চাই না যে আর একবার আমাদের দেশটা ভেঙে দুটুকরো হয়ে যাক। তো আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে আমরা কিন্তু আমাদের দেশের ইউনিটি এবং ইন্টিগ্রিটির জন্য ভাবনা চিন্তা করব, মানে যেন আমাদের দেশ এক থাকে এবং অখণ্ড থাকে। একবার আমাদের দেশ ভেঙেছে, কিন্তু আমরা আর আমাদের দেশকে ভাঙতে দেব না। তো এটার উপর যখন আমরা জোর দিই, তখন আমরা বলি যে তাহলে ফেডারেল সিস্টেমের যে সেকেন্ড পয়েন্টটা, যে রাজ্যগুলো এখানে এগ্রিমেন্টের মাধ্যমে রয়েছে, সেটার জন্য আমরা ফেডারেল সিস্টেম ফলো করব না। আমরা যেটা বলি, আমরা ফেডারেল সিস্টেমটা যদি ফলো নাও করি, আমরা কিন্তু ফেডারেল মডেলটা ফলো করব। ফেডারেল মডেল মানে কি, এমন একটা মডেল যেখানে রাজ্যগুলোর আইন তৈরি করার ক্ষমতা বা পলিসি তৈরি করার ক্ষমতা আছে। এই জন্যই আমাদের পশ্চিমবঙ্গ যেমন নবান্ন, সেখানে পশ্চিমবঙ্গ সরকার পলিসি বানায়। আবার পশ্চিমবঙ্গে একটা আইনসভাও আছে, যেটাকে আমরা বিধানসভা বলি, সেখানে পশ্চিমবঙ্গ সরকার আইন বানায়। বা অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রেও বিধানসভা রয়েছে, বা তাদের যে পলিসি মেকিং, যেটাকে আমরা বলি সেক্রেটারিয়েট, সেটাও রয়েছে। তা ফেডারেল মডেলটা আমরা ইউজ করি, কিন্তু ফেডারেল সিস্টেম ইউজ করি না। তার বদলে আমরা যেটার উপর জোর দিচ্ছি সেটা হলো ইউনিটি এবং ইন্টিগ্রিটি। আমরা বলছি আমাদের দেশে কখনোই একটা রাজ্য তারা ভারত ছেড়ে, ভারতের মেন যে ভূখণ্ড, ভারত যে মেন দেশ, সেটা ছেড়ে বেরোতে পারবে না। তাই জন্য আমরা একটা নতুন টার্ম ইউজ করছি, সেটা হলো ইউনিয়ন অফ স্টেটস। তোমরা হয়তো খেয়াল করে দেখবে, তোমরা ছোটবেলায় পড়েছো বাংলা বইতে, এগুলোকে আমরা, আমাদের রাজ্যগুলোকে আমরা অঙ্গরাজ্য বলে থাকি। কেন বলতো? কারণ অঙ্গরাজ্য কেন? কারণ আমরা জানি অঙ্গ কখনো বেরোতে পারে না। কারণ আমাদের যদি কখনো এমন হয় যে আমাদের কোনো একটা অঙ্গ আমাদের শরীরের থেকে আলাদা হয়ে গেছে, তখন কিন্তু আমরা সেটাকে একটা জেনুইন প্রবলেম হিসেবে বলি, এবং আমরা বলি যে আমাদের অর্গান ফেলিওর করেছে। ইনফ্যাক্ট তোমরা জানো 2-3টে অর্গান যদি ফেলিওর করে তাহলে মানুষ মারা যায়, যেটাকে আমরা বলি মাল্টি অর্গান ফেলিওর। তাহলে আলটিমেট অঙ্গরাজ্য আমাদের কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট। রাজ্যগুলোকে আমরা কিন্তু আমাদের দেশ থেকে আলাদা হতে দেব না। তাই জন্য আমরা একটা নতুন টার্ম ইউজ করছি, যেটাকে আমরা বলি ইউনিয়ন অফ দ্য স্টেটস। এবং আমরা ফেডারেল মডেল ইউজ করছি, যেখানে রাজ্যগুলোকে আমরা বলছি রাজ্যগুলোর মতো পলিসি বা আইন তৈরি করতে পারবে, এবং সেটা সংবিধান সম্মত ভাবে। কারণ তোমরা অনেকেই জানো আমাদের সংবিধানের যে শিডিউল 7 আছে, যে 7 নম্বর তফসিল আছে, সেখানে কিন্তু পরিষ্কার করে স্টেট লিস্ট দেওয়া আছে, অর্থাৎ সেই সমস্ত বিষয় যার উপর রাজ্য আইন তৈরি করতে পারে। যেমন আমাদের যে ল অ্যান্ড অর্ডার, পঞ্চায়েত, এগ্রিকালচার, এগুলোর উপর রাজ্য আইন তৈরি করতে পারে। তাই মানে রাজ্যের আইন তৈরি করার ক্ষমতা আছে, রাজ্যের পরিস্থিতি তৈরি করার ক্ষমতা আছে, কিন্তু ইউনিয়ন অফ স্টেট মানে রাজ্যগুলো ভারত ছেড়ে বেরোতে পারবে না। যেটা ফেডারেল সিস্টেমে কিন্তু মেন প্রবলেম হলো, সেখানে এগ্রিমেন্ট করা থাকে এবং রাজ্যগুলো ভারত ছেড়ে বেরিয়ে যেতে পারে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ফেডারেল মডেলটা ইউজ করছি, কিন্তু আমরা ইউনিয়ন অফ স্টেট কথাটা ইউজ করছি।
সবাই বলো তো এই অব্দি সবাই বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, 100 বার হতে পারে। হয়েও তো সে, যেমন ফর এক্সাম্পল একটা রাজ্য ভেঙে আর একটা রাজ্য তৈরি হতেই পারে। যেমন তুমি বলো মধ্যপ্রদেশ ভেঙে আমাদের ছত্তিশগড় তৈরি হয়েছে, বিহার ভেঙে আমাদের ঝাড়খণ্ড তৈরি হয়েছে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাঞ্চল তৈরি হয়েছে, পরে তার 2007 সালে তার নাম চেঞ্জ হয়ে উত্তরাখণ্ড হয়েছে। রিসেন্টলি আমরা দেখলাম আমাদের তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হলো। একটা রাজ্য ভেঙে একটা রাজ্য তৈরি হতে পারে। তোমরা হয়তো অনেকে দেখেছো যারা আসামে, আসামে বোরো অঞ্চল, যেটা বোরো ল্যান্ড যেখানে বলি, যেখানে বোরো উপজাতির মানুষরা বসবাস করে, তারা দেখবে আলাদা রাজ্যের জন্য লড়াই করছে, কারণ তাদের মনে হয় যে আসামে বাঙালি প্রচুর বেড়ে গেছে, ট্রাইবাল কমে গেছে, আদিবাসী কমে গেছে, তাই আলাদা একটা রাজ্য চাইছে। তোমরা দেখেছো পৃথক নাগাল্যান্ডের জন্য লড়াই চলছে। ইনফ্যাক্ট আমাদের বাংলায় তোমরা দেখেছো আমাদের যে পাহাড়ি অঞ্চলটা, মানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, তারা একটা গোর্খাল্যান্ডের জন্য লড়াই করছে। তো একটা রাজ্য ভেঙে একটা রাজ্য তৈরি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই, হয়েওছে। ইনফ্যাক্ট এই যে তেলেঙ্গানা বলো, ছত্তিশগড় বলো, ঝাড়খণ্ড বলো, এগুলো তো রাজ্য ভেঙেই তৈরি হয়েছে। তো সেটা হতে পারে, কিন্তু তুমি দেশ ছেড়ে ফেরোতে পারবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তাহলে এইখানে যদি আমি একটুখানি চলে আসি, মেন মেন যে পার্টটা, আমি যে আর্টিকেলটা বলছিলাম, সেটা হলো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। এটা ইউনিয়ন অফ স্টেট হবে রাদার দ্যান ফেডারেশন অফ ফেডারেশন অফ দ্য স্টেটের বদলে এটা ইউনিয়ন অফ স্টেট হবে। কেন হবে বুঝতে পেরেছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো ইন্ডিয়া নাকি ভারত কোনটা বলবে। দেখো, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তোমরা হয়তো সবাই কাগজে পড়েছো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছো। তোমাদের সবাই মনে আছে কিছুদিন আগে আমাদের দেশে G20 বৈঠক হয়েছিল। তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আমাদের দেশে এসেছিলেন, আমেরিকার জো বাইডেন থেকে শুরু করে ইংল্যান্ডের ঋষি সৌনক, সবাই আমাদের দেশে এসেছিল ওই G20 মেন মিটিংটা অ্যাটেন্ড করার জন্য। তো তখন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সবাইকে রাষ্ট্রপতি ভবনে ডিনারে ইনভাইট করে। ন্যাচারাল ব্যাপার, সেটা খুব করবে। এবং যখন তাদেরকে ইনভাইটেশন লেটারটা পাঠানো হয়, তার উপরে লেখা ছিল প্রেসিডেন্ট অফ ভারত, যেটা নিয়ে কিন্তু একটা আমাদের মনে সংশয় তৈরি হয়। অনেকে বলে আচ্ছা তাহলে কি ইন্ডিয়ার নাম চেঞ্জ করে ভারত করে দেওয়া হবে, এমন কোনো ব্যাপার? তোমাদেরকে পরিষ্কার বলে রাখছি, আমাদের দেশের কনস্টিটিউশনে কিন্তু বলা আছে ইন্ডিয়া বা ভারত তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তোমাকে ইন্ডিয়া ইউজ করতে আমার কোনো মানে নেই। অ্যাকচুয়ালি ইন্ডিয়াটা ব্রিটিশদের দেয়া নাম, সেখান থেকে একটা লিবারাল মাইন্ডসেট আমাদের রয়েছে। আর ভারতটা হলো আমাদের দেশের ক্লাসিক্যাল নাম, পুরনো নাম, ঐতিহাসিক নাম তুমি বলতে পারো। তো ন্যাচারালি কেউ এটাকে ইন্ডিয়া বলে, কেউ এটাকে ভারত বলে। ইনফ্যাক্ট আমাদের যখন গণপরিষদে যখন সংবিধান তৈরি হচ্ছে, তখন এটা নিয়ে কনফিউশন ছিল যে আমরা আমাদের দেশের অফিসিয়াল নাম কি রাখবো, ইন্ডিয়া রাখবো নাকি ভারত রাখবো। তখন ফাইনালি যেহেতু দুটো মতামতই রয়েছে এবং দুটোর পক্ষেই যেহেতু অনেকে সওয়াল করে, অনেকে বলে ইন্ডিয়া রাখা উচিত, অনেকে বলে ভারত রাখা উচিত, তখন আমরা ডিসিশন নিই যে আমরা দুটোকেই রাখবো। তাই জন্য আর্টিকেল 1-এ আমরা বলছি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, মানে ইন্ডিয়া এবং ভারত দুটোই সেম। তুমি যদি একদিকে যেমন তুমি ইন্ডিয়ান রেলওয়ে কথাটা ইউজ করো, একইভাবে অফিসিয়ালি আমরা কিন্তু ভারতীয় রেলওয়েও বলি। একদিকে যেমন আমরা বলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তেমন আমরা ভারতীয় স্টেট ব্যাংকও বলি। তো এখানে কিন্তু কোনোটাই ভুল নয়, যেটা ইচ্ছে তুমি ইউজ করতে পারো, তুমি ইন্ডিয়া ইউজ করতে পারো, তুমি ভারতে ইউজ করতে পারো। হ্যাঁ, এখন তুমি যদি কখনো এমন হয়, কোনো সরকার যদি কখনো এমন ভেবে থাকে যে শুধু ভারতটা রাখবে, ইন্ডিয়াটাকে তুলে দেবে, তখন সংবিধান সংশোধন করা যেতে পারে। আদারওয়াইজ যদি তুমি দুটোই ইউজ করতে পারো, তাহলে তোমার ইচ্ছে। দ্রৌপদী মুর্মুর মনে হয়েছে যে প্রেসিডেন্ট অফ ভারত লিখবে, লিখেছে। যদিও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া লিখতো তাতেও কিছু যায় আসতো না, ব্যাপারটা সেম। আচ্ছা, আর আমাদের দেশের যে টেরিটরি সেটার কথা অলরেডি এখানে বলা আছে, আমি তোমাদেরকে বলেও দিয়েছি। টেরিটরি অফ দ্য স্টেট, ইউনিয়ন টেরিটরি, অ্যাকোয়ার্ড টেরিটরি। In Beruwari Union Case 1960, Supreme Court expressed the opinion that no cession of territory could be made without a constitutional amendment. যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে অন্য কোনো টেরিটরি যদি ভারতে ঢোকাতে হয়, যেমন ভাবে আমরা এর আগে এই যে বললাম একটু আগে পুডুচেরির কথা বা দাদরা নগর হাভেলির কথা বা দমন অ্যান্ড দিউ গোয়ার কথা, সেটা কখনোই সম্ভব নয় সংবিধানকে সংশোধন করার জন্য। তাই জন্য যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে দাদরা নগর হাভেলির ক্ষেত্রে আমরা কি কোনো অ্যামেন্ডমেন্ট করেছি, ইয়েস, দাদরা নগর হাভেলির ক্ষেত্রে আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছি সেটা হলো 10th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। যদি তুমি বলো
গোয়া দমন এন্ড দিউ এর ক্ষেত্রে আমরা কি করেছি? গোয়া দমন এন্ড দিউ এর ক্ষেত্রে আমরা 12th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছি। পুডুচেরির ক্ষেত্রে আমরা কি অ্যামেন্ডমেন্ট পাস করিয়েছি? পুডুচেরির ক্ষেত্রে আমরা 14th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছি। আর যদি জিজ্ঞেস করে সিকিমের ক্ষেত্রে, সিকিম প্রথম অ্যাসোসিয়েট স্টেট ছিল, ফুল ফ্লেজ স্টেট হয়েছে, সেই জন্য আমরা 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করিয়েছি। তো সংবিধান সংশোধন তোমায় করতেই হবে যদি কোনো বাইরের টেরিটরিকে আমাদের দেশে অ্যাকোয়ার্ড টেরিটরি হিসেবে আনা হয় এবং পরে সেখান থেকে তাকে রাজ্য বা ইউনিয়ন টেরিটরির মর্যাদা দেওয়া হয়। করতেই হবে, আমরা করেওছি। হলো, এবার আমরা চলে যাই নেক্সট আর্টিকেল, সেটা হলো আর্টিকেল 1। আর্টিকেল 1 বাংলাটা আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপর আর্টিকেল 2। এখানে দেখো এই কথাটা বলছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। এইখানে না একটা কথা আছে, দ্য পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অর এস্টাবলিশ নিউ স্টেট অন সাচ অ্যান্ড কন্ডিশন অ্যাজ দিস থিংস ফিট। এইখানে একটু তোমাদেরকে বোঝাবো আমি। আচ্ছা, আমার একটা কথা বলো, যখন তোমরা প্রথম কোনো একটা অর্গানাইজেশনের পার্ট ছিলে না, পরে সেই অর্গানাইজেশনের যদি পার্ট হও, তখন কি তোমরা একটা টার্ম ইউজ করো, অ্যাডমিশন? দেখবে খেয়াল করে, যখন আমরা কোনো স্কুলে জয়েন করি বা কলেজে জয়েন করি বা কোচিং এ জয়েন করি, আমরা একটা কথা বলি, আজকে আমরা অ্যাডমিশন নিলাম স্কুলে, আজকে আমরা কলেজে অ্যাডমিশন নিলাম, আজকে আমরা জব ডেস্টিনেশনে অ্যাডমিশন নিলাম। এই ধরনের কথাবার্তা আমরা বলি না? তার মানে অ্যাডমিশন কথাটা আমরা তখনই ইউজ করি যখন একটা জায়গার আমরা পার্ট ছিলাম না, পরে আমরা সেই জায়গায় ঢুকছি। তুমি যখন কোনো একটা কলেজে অ্যাডমিশন নেবে, তার কত মানেটা এটাই দাঁড়ায় যে তুমি কালকে অবধি এই কলেজের সাথে যুক্ত ছিলে না, আজকে তুমি এই কলেজে ভর্তি হয়েছো, অ্যাডমিশন নিয়েছো। যখন তুমি একটা স্কুলে অ্যাডমিশন নাও, একই কথা প্রযোজ্য। যখন তুমি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নাও, একই কথা প্রযোজ্য। তাহলে অ্যাডমিট ইনটু বা অ্যাডমিশন কথাটার মানে হলো যেটা ভারতবর্ষের পার্ট ছিল না, পরে সেটা ভারতবর্ষে ঢুকছে বা প্রবেশ করছে, সেটার ক্ষেত্রে আমরা অ্যাডমিশন বা অ্যাডমিট ইনটু কথাটা ইউজ করি। অর্থাৎ আর্টিকেল 2 এর ক্ষেত্রে আমরা বলতে পারি, এই যে একটু আগে তোমাদের বলছিলাম যে অ্যাকোয়ার্ড টেরিটরি, অ্যাকোয়ার্ড টেরিটরি যেগুলো আছে, সেই অ্যাকোয়ার্ড টেরিটরি গুলো যখন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি হচ্ছে, অ্যাকোয়ার্ড টেরিটরি মানে কি, সেটা ভারতবর্ষের পার্ট ছিল না, বাইরে থেকে সেটা নেওয়া হয়েছে। মানে সিকিমের ক্ষেত্রে দাদরা নগর হাভেলি, গোয়া দমন এন্ড দিউ বা পুডুচেরির ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে তুমি যখন সেটাকে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করছো, তখন তুমি কোন আর্টিকেল প্রয়োগ করবে? আর্টিকেল 2 প্রয়োগ করবে। অ্যাকুইজিশন অফ সিকিম অ্যান্ড মেড ইট এ নিউ ফুল ফ্লেজ স্টেট, এটা হলো একটা বেস্ট এক্সাম্পল আর্টিকেল 2 এর। তাহলে আর্টিকেল 2 এটা 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 কি না, যখন কোনো একটা অ্যাকোয়ার্ড টেরিটরিকে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করছো, তখন আর্টিকেল 2 প্রয়োগ হবে। এবার কিভাবে হবে জিনিসটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, এখানে কিছুই নয়, এখানে আমাদের দেশের পার্লামেন্ট একটা অর্ডিনারি ল পাস করবে, একটা নর্মাল আইন, অর্ডিনারি বিল পার্লামেন্টে পাস হবে। অর্ডিনারি বিল পার্লামেন্টে পাস হলে এবং প্রেসিডেন্ট সিগনেচার করলে কি হয়, একটা অর্ডিনারি ল হয়। এই অর্ডিনারি ল পাস করে পার্লামেন্ট কিন্তু একটা অ্যাকোয়ার্ড টেরিটরিকে নর্মাল রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করতে পারে। এই ক্ষেত্রে সংবিধান কি সংশোধন হবে? হ্যাঁ, কনস্টিটিউশন অ্যামেন্ড হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে। কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করার দরকার নেই, কোনো কনস্টিটিউয়েন্ট অ্যামেন্ডমেন্ট বিল পাস করার দরকার নেই, কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করার দরকার নেই। এটা অর্ডিনারি বিল দিয়েই হয়ে যাবে, অর্ডিনারি বিল দিয়ে হয়ে যাবে, কোনো সংবিধান সংশোধনী আইনের প্রয়োজন নেই, সাধারণ আইনের মাধ্যমে এটা হবে। কিন্তু হ্যাঁ, তুমি এখন বলবে কনস্টিটিউশন কেন অ্যামেন্ড হবে, বোঝাচ্ছি কেন হবে। আমাদের যে শিডিউল 1 আছে, সেই শিডিউল 1-এ তোমরা জানো লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি থাকে, মানে রাজ্য বা ইউনিয়ন টেরিটরির লিস্ট গুলো থাকে। তাহলে সেখানে হঠাৎ করে তুমি তেলেঙ্গানাকে অ্যাড করছো, তেলেঙ্গানা নয়, আর্টিকেল 2 এর মাধ্যমে তেলেঙ্গানা তৈরি হয়নি, সেখানে হঠাৎ করে তুমি সিকিমকে অ্যাড করছো, হঠাৎ করে তুমি সিকিমকে অ্যাড করছো, হঠাৎ করে তুমি দমন অ্যান্ড দিউকে অ্যাড করছো, হঠাৎ করে তুমি পন্ডিচেরিকে অ্যাড করছো। তো ন্যাচারালি এখানে যখন তুমি শিডিউল 1-এ নতুন কোনো ইউনিয়ন টেরিটরি বা রাজ্য অ্যাড করছো, তো তখন তোমাকে শিডিউল 1টা চেঞ্জ করতে হচ্ছে।
তার মানে শিডিউল ওয়ানটা অ্যামেন্ড করতে হচ্ছে, অবশ্যই শিডিউল ওয়ান অ্যামেন্ড করতে হবে, কিন্তু তার জন্য কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করানোর দরকার নেই, অর্ডিনারি বিল দিয়ে এই কাজ হয়ে যাবে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আর্টিকেল 2 কি, আর্টিকেল 2 হলো অ্যাকোয়ার্ড টেরিটরি, যেটা ভারত সরকার সংবিধানকে সংশোধন করার মাধ্যমে অ্যাকোয়ার করেছে, সেটাকে যখন আমি রাজ্য বা ইউনিয়ন টেরিটরি করছি, আর পার্লামেন্ট যখন একটা ল এর মাধ্যমে, ল মানে কি একটা অর্ডিনারি ল পাস করিয়ে ভারতবর্ষে যখন এই রাজ্যটাকে তৈরি করছে, মানে অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি তৈরি করছে, সেটা আর্টিকেল 2 এর মাধ্যমে হয়। কি করে বুঝবো এটা আর্টিকেল 2? কারণ এখানে অ্যাডমিশন কথাটা বলা আছে বা অ্যাডমিট ইনটু কথাটা বলা আছে, অর্থাৎ যেটা একসময় ভারতের পার্ট ছিল না, পরে সেটা ভারতের পার্ট হচ্ছে, তখন আমরা কিন্তু এই আর্টিকেল 2 প্রয়োগ করব। এবার তুমি বলবে তেলেঙ্গানা কেন হলো না? কারণ তেলেঙ্গানা আগে থেকেই ভারতের পার্ট ছিল, নতুন কিছু না। তেলেঙ্গানা আগে থেকেই ভারতের পার্ট ছিল, ওটা অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত ছিল, তাই ওটার ক্ষেত্রে আমরা আর্টিকেল 3 করবো, সেটা আমি পরে আসছি। এটা হলো আর্টিকেল 2। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, স্টেটের নাম্বার ইনক্রিজ করবে, তার জন্য শিডিউল ওয়ানে তোমাকে চেঞ্জ করতে হবে, স্বাভাবিক ব্যাপার। সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে কনফার্ম করো। আর্টিকেল 2 সবাই বুঝতে পেরেছো? খুব একটা কঠিন কিছু না, ইজি। কোনটা কোনটা কোনটা? কি ও, দাদরা নগর হাভেলির ক্ষেত্রে কততম অ্যামেন্ডমেন্ট? কততম অ্যামেন্ডমেন্ট? দাদরা নগরী, দাদরার ক্ষেত্রে 10, দমন অ্যান্ড দিউ গোয়ার ক্ষেত্রে 12, পুডুচেরির ক্ষেত্রে 14, সিকিমের ক্ষেত্রে 36। ঠিক আছে, চলো তাহলে আর্টিকেল 2 তোমাদের কাছে ক্লিয়ার, আর্টিকেল 2 বুঝতে পেরে গেছো। আচ্ছা, এই দেখো কি সুন্দর, বাংলাটাও পড়তে পারো, বাংলাটাও মাঝে মাঝে আমার বলে মনে হয় পড়া দরকার। আর্টিকেল 2, পার্লামেন্টের সম্মতিতে দেশের বাইরের কোনো অঞ্চল অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, দেশের বাইরের। সিকিম অধিগ্রহণ এবং এটিকে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয়েছে আর্টিকেল 2 এর মাধ্যমে। এই জন্য আমি মাঝে মাঝে বলি বাংলাটাও পড়া দরকার, বাংলা পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি তো ইংরেজি এক্সপ্লেন করেই দিয়েছি, তোমাদের যেখানে ইচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইচ্ছে পড়বে, তাতে যায় আসে না খুব একটা। এবার আমরা চলে যাই আর্টিকেল 3। এবার আর্টিকেল 3 পার্লামেন্টকে ক্ষমতা দিচ্ছে, কি ক্ষমতা দিচ্ছে? ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট অর বাই ইউনাইটিং টু। অর্থাৎ একটা রাজ্য থেকে যখন ভেঙে, একটা রাজ্য থেকে যখন ভেঙে একটা রাজ্য, সেটা যখন ভেঙে দুটো রাজ্যে পরিণত হচ্ছে, সেটা আর্টিকেল 3 এর মাধ্যমে হচ্ছে। ফর এক্সাম্পল, আগে ছিল মধ্যপ্রদেশ, সেটা ভেঙে কি হচ্ছে? মধ্যপ্রদেশ তো একটা রাজ্য হিসেবে থেকেই যাচ্ছে, এমন তো নয় যে মধ্যপ্রদেশ ভেঙে পুরোপুরি আরো অন্য নাম হয়ে গেছে, হয়নি। তার সাথে আবার তৈরি হচ্ছে ছত্তিশগড়। আবার একই উদাহরণ আমি দিতে পারি অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে, যে ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা তৈরি হচ্ছে। একই উদাহরণ আমি দিতে পারি বিহারের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বিহার এবং ঝাড়খণ্ড তৈরি হচ্ছে। বুঝলাম। আবার বলছে এমনও হতে পারে যে দুটো টেরিটরি যুক্ত হয়ে একটা টেরিটরি তৈরি হলো, এমনও হতে পারে, সেটাও হতে পারে। এখন ফর এক্সাম্পল যেমন ধরো, এরকম এক্সাম্পল আছে কি? এরকম এক্সাম্পল, না এরকম এক্সাম্পল তেমন নেই, বাট হতে পারে, হতে পারে, অসুবিধে কিছু নেই। ঠিক আছে, তো এটা একটা। নেক্সট কি বলছে? ইনক্রিজ অর ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট। স্বাভাবিক ব্যাপার, আজকে মধ্যপ্রদেশের যা এরিয়া ছিল সেটা দুটো রাজ্যে ভেঙে গেলে ন্যাচারালি তার ক্ষেত্রে এরিয়া ডিমিনিশ হবে, ছোট হবে, সেটাই হয়েছে। বা এটা বড়ও হতে পারে যদি যুক্ত হয়ে যায়। অল্টারেশন অফ বাউন্ডারি, বাউন্ডারি অল্টার করবে, ঠিকই তো, বাউন্ডারি পরিবর্তিত হবে, ন্যাচারাল ব্যাপার। আরেকটা পয়েন্ট, যদি তুমি কোনো রাজ্যের নাম চেঞ্জ করো, তাহলেও কিন্তু আর্টিকেল 3 প্রয়োগ হবে। তুমি বলবে না রাজ্যের নাম চেঞ্জ হবে, হ্যাঁ হতেই পারে। এক সময় ছিল মাইসোর, সেটার বর্তমানে নাম হয়েছে কর্ণাটকা। দেখো এখানে কিন্তু আমি
কোনো অঞ্চলের নাম বলছি না। মানে তুমি বলবে আচ্ছা স্যার, এলাহাবাদের নাম চেঞ্জ করে প্রয়াগরাজ করা হয়েছে, তার জন্য কি আর্টিকেল 3 প্রয়োগ হবে? না, কারণ আমি এখানে এলাহাবাদ একটা জায়গা, তার জন্য আর্টিকেল 3 প্রয়োগ হবে না। রাজ্যের নাম পরিবর্তিত হলে বা ইউনিয়ন টেরিটরির নাম পরিবর্তিত হলে হতে পারে। যেমন মাইসোরের নাম চেঞ্জ হয়ে কর্ণাটকা হয়েছে, যেমন ম্যাড্রাস স্টেটের নাম চেঞ্জ হয়ে তামিলনাড়ু হয়েছে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলতে পারি ইউনাইটেড প্রভিন্স, তার নাম চেঞ্জ হয়ে উত্তরপ্রদেশ হয়েছে। যেমন আমি একটা ইউনিয়ন টেরিটরির উদাহরণ দিই, উত্তরাঞ্চল, এটা একটা ইউনিয়ন টেরিটরি, যার নাম চেঞ্জ করে উত্তরাখণ্ড হয়েছে। যেমন পন্ডিচেরি, যার নাম চেঞ্জ হয়ে পুডুচেরি হয়েছে। এই সবগুলোর ক্ষেত্রেও আর্টিকেল 3 প্রয়োগ হবে। অল্টার দ্য নেম অফ দ্য স্টেট, পার্লামেন্ট ক্যান ডু দ্যাট উইদাউট কনসাল্টিং উইথ দ্য স্টেট। এবার ধরো কোনো একটা রাজ্যের যেটা হচ্ছে না, যে একটা রাজ্যকে ভেঙে একটা রাজ্য তৈরি হচ্ছে, এখন এইটা কিন্তু একটা ইউনিটারি আমরা বলি ফিচার আমাদের সংবিধানে, যে পার্লামেন্ট সেই রাজ্যের সাথে না কথা বলেও কিন্তু একটা রাজ্যকে ভেঙে একটা রাজ্য তৈরি করতে পারে। মানে দেখবে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে একটা দাবি আছে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষদের, যেখানে ইদ্রিস থাকে, সেটা হলো যে উত্তরবঙ্গের মানুষজনের দাবি হলো আমাদের একটা পৃথক রাজ্য করতে হবে বা আমাদের একটা ইউনিয়ন টেরিটরি দিতে হবে। দেখো পুরোপুরি ভাবে আমি এই দাবিটাকে অসম্মান করি না, এই কারণে, কারণ আমিও মনে করি যে দক্ষিণবঙ্গ যতটা প্রেফারেন্স পেয়ে এসেছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে, মানে আমি একদম 47 সাল থেকে বলছি, উত্তরবঙ্গ কিন্তু কিছুটা হলেও ডিপ্রাইভ। এবং উত্তরবঙ্গ বলতে সাধারণ মানুষ যেটা বোঝে সেটা হলো শিলিগুড়ি, মানে শিলিগুড়ি শহরাঞ্চলটাই যা উন্নত, সেই হিসেবে কিন্তু অন্যান্য উত্তরবঙ্গের অঞ্চলগুলো কিছুটা হলেও ডিপ্রাইভড। এটা নিয়ে আমার মনেও কোনো সন্দেহ নেই, আমি দক্ষিণবঙ্গে থাকি সেটা জেনেও বলছি যে উত্তরবঙ্গের দিকে কিন্তু কোনো সরকারই সেইভাবে ততটা খেয়াল করেনি। কিন্তু এখন প্রশ্ন হলো, ধরো দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষের দাবি হলো যে উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হয়ে যাক, বা সেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইউনিয়ন টেরিটরি হিসেবে থাকুক। এখন যদি সত্যিকারেরই কখনো ভারত সরকারের মনে হয় তারা এই দাবিটাকে মান্যতা দেবে, তারা কিন্তু পৃথক উত্তরবঙ্গ একটা রাজ্য তৈরি করতে পারে বা ইউনিয়ন টেরিটরি করতে পারে। সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি বুঝতে পারছো, পশ্চিমবঙ্গ ভেঙে যদি উত্তরবঙ্গ তৈরি হয় তাহলে এক্সিস্টিং স্টেট ভেঙে তৈরি হচ্ছে, কারণ এটা তো আর এমন নয় যে পশ্চিমবঙ্গ বাইরে থেকে এসছে, আগে থেকেই ছিল। তাহলে উত্তরবঙ্গও আগে থেকে আমাদের দেশে ছিল, তা সেখানে কোনো অ্যাডমিশন বা অ্যাডমিশনটুর ব্যাপার নেই। সেই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 3 প্রয়োগ হবে। এবং এই যে আর্টিকেল 3 যখন প্রয়োগ হবে, যদি কখনো উত্তরবঙ্গ তৈরি করতে চায় ভারত সরকার বা পার্লামেন্ট, অবশ্যই সেক্ষেত্রে আর্টিকেল 3 এর জন্য একটা অর্ডিনারি বিলও পাস করাতে হবে, এখানে কোনো সংবিধান সংশোধনী বিল পাস করার দরকার নেই। এবং এইটা আমাদের দেশের পার্লামেন্ট আমাদের রাজ্যকে না জানিয়েও করতে পারে। প্রসেসটা কি হয় আমি বলছি, প্রেসিডেন্ট চিঠি দেবে নবান্নকে যে আমরা পৃথক উত্তরবঙ্গ রাজ্য করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এবার ন্যাচারালি এই চিঠি পাওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রী ধরো সেটাকে চ্যালেঞ্জ করে বলেছেন না আপনারা এটা করতে পারেন না, আপনারা পশ্চিমবঙ্গকে ভেঙে দিতে পারেন না, বলে মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে জানালো পার্লামেন্টকে বা প্রেসিডেন্টকে জানালো, কারণ চিঠিটা প্রেসিডেন্টের অফিস থেকেই আসে, যে আমরা চাই পশ্চিমবঙ্গ একসাথে থাকুক, আলাদা উত্তরবঙ্গ তৈরি হোক, এটা আমরা চাই না। সেই সময় প্রেসিডেন্টের কাছে এটা কিন্তু বাউন্ড টু নয়, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উত্তর দিল, যেমন এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছে যে আমরা চাই না উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে যদি ভারতের প্রেসিডেন্ট, রাদার দেন প্রেসিডেন্ট তো কোনো কাজ করে না, তোমরা জানো আলটিমেট পুরোটাই কন্ট্রোল করে হলো পেছন থেকে হলো আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার, তখন কিন্তু যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে তারা মুখ্যমন্ত্রীর সাথে সহমত হবে না, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়েও তারা কিন্তু আলাদা করে উত্তরবঙ্গ তৈরি করতে পারে। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বললো বা কি বললো না, বা মুখ্যমন্ত্রী কি চাইছে,
সেটা মান্যতা পেতেও পারে, নাও পেতে পারে। আবার এটাও মনে হতে পারে ওদের, ঠিক আছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন চাইছে, এক্ষুনি আমরা উত্তরবঙ্গ তৈরি করব না, বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে ইচ্ছেটা সেটাকেও তারা দাম দিতে পারে। মানে বলটা কিন্তু থাকবে অবশ্যই কার কোর্টে, না তোমার কি বলে কেন্দ্রীয় সরকারের কোর্টে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? চলো, তাহলে এই অবধি হলো। আচ্ছা, আহ, মোটামুটি এটা গেল তাহলে আর্টিকেল 3। তাহলে তোমরা এখনো পর্যন্ত কি কি বললে? তোমরা আর্টিকেল 1 পড়লে, আর্টিকেল 2 পড়লে, আর্টিকেল 3 পড়লে। এখানে কি বলেছে বাংলাটাও পড়ে নাও। পার্লামেন্টের সম্মতিতে দেশের ভেতরে কোনো নতুন রাজ্য গঠন, রাজ্যের সীমানা, আয়তন পরিবর্তন এবং রাজ্যের নামের পরিবর্তনের কথা বলা হয়েছে। রাজ্যগুলির সাথে পরামর্শ না করেই সংসদ তা করতে পারে। তেলেঙ্গানা গঠন অন্ধ্রপ্রদেশ থেকে, ঝাড়খণ্ড, বিহার থেকে হলো ধারা 3 বা আর্টিকেল 3 এর বেস্ট এক্সাম্পল। তাহলে এই যে পার্থক্যটা আমি দেখেছি অনেক ছেলে মেয়ে, বা আমি শিওর তোমাদের মধ্যে অনেকে এটাকে বুঝতে পারতে না, যে কখন আমরা ধারা 3 আর কখন আমরা ধারা 2 ইউজ করব। এবার আশা করি বুঝতে পেরেছো। যেটা ভারতবর্ষের পার্ট ছিল না, যেটাকে সংবিধানকে সংশোধন করে তুমি ভারতবর্ষে ঢুকিয়েছো, সেটাতে তুমি যদি নতুন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি তৈরি করো, সেই ক্ষেত্রে ধারা 2 হবে। আর যখন ভারতবর্ষে থাকা কোনো একটা টেরিটরি রিঅর্গানাইজ হয়ে নতুন করে তার পুনর্গঠন হচ্ছে রাজ্যটা, সেক্ষেত্রে কিন্তু ধারা 3 এর প্রয়োগ হবে। এটা ক্লিয়ার তো? এই 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 যে ডিফারেন্সটা, এটা বোঝাটা খুব দরকার। ঠিক আছে, এবার আর একটা ধারা আমরা পড়ে নেব আজকে, সেটা হলো ধারা 4। ধারা 4 অব্দি আমরা কমপ্লিট করব, নেক্সট দিন আমরা রিঅর্গানাইজেশন পড়বো। দেখো এইখানে পরিষ্কার করে বলা হচ্ছে, ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট আর্টিকেল 2 and 3, এই যে আর্টিকেল 2 আর 3 এর মধ্যে ইমপ্লিমেন্ট করার সময় পার্লামেন্ট ডু নট নিড এনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, পার্লামেন্টকে কোনো সংবিধান সংশোধন করার প্রয়োজন নেই। সাচ লস ক্যান বি পাসড বাই সিম্পল মেজরিটি অ্যান্ড বাই অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেস, এই ধরনের আইন সিম্পল মেজরিটিতে পাস করানো যায় এবং অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসে করানো যায়। আমি আগেও বলেছি, তোমাকে যদি বলে এই যে কনস্টিটিউশন, পার্লামেন্ট ডু নট নিড এনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নেই, মানে ধরো আজকে তুমি আর্টিকেল 2 এর মাধ্যমে তৈরি করলে সিকিম, বা তুমি আর্টিকেল 3 এর মাধ্যমে তৈরি করলে তেলেঙ্গানা, দুটোর ক্ষেত্রেই শিডিউল 1-এ তোমাকে সিকিমকে ঢোকাতে হবে বা তেলেঙ্গানাকে ঢোকাতে হবে। বা এমন হতে পারে যে আর্টিকেল 3 এর মাধ্যমে তুমি উত্তরাঞ্চলের নাম চেঞ্জ করে দিলে উত্তরাখণ্ড, তাহলে এখানেও যেটা উত্তরাঞ্চল ছিল সেটা হয়ে যাবে উত্তরাখণ্ড, এখানেও চেঞ্জেস হচ্ছে। তাহলে শিডিউল 1-এ তো চেঞ্জ হবে, মানে এটা বলা যাবে না যে আর্টিকেল 2 বা 3 এর ক্ষেত্রে সংবিধান সংশোধন হবে না, হচ্ছে তো। এখানে হঠাৎ করে সিকিম ঢুকে গেছে, হঠাৎ করে তেলেঙ্গানা ঢুকে গেছে, হঠাৎ করে উত্তরাখণ্ড চলে এসছে উত্তরাঞ্চলের বদলে, কনস্টিটিউশন তাই অ্যামেন্ড হবে। এটা আমি আগেও আজকে বলেছি, আর একবার বলছি, তাই কনস্টিটিউশন কিন্তু অ্যামেন্ড হবে। কনস্টিটিউশন অ্যামেন্ড হবে না এমনটা বলা যায় না, কনস্টিটিউশন অ্যামেন্ড হবে। কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড করার জন্য তোমাকে কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল পাস করানোর দরকার নেই, অর্ডিনারি বিল পাস করিয়েই এই কাজটা হয়ে যাবে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, এক্ষুনি শেষ হয়ে যাবে, এটাই লাস্ট পয়েন্ট বলছি পিন্টু, এটাই লাস্ট পয়েন্ট বলছি, এই পয়েন্টটা বলে শেষ হয়ে যাবে। তাহলে আর্টিকেল 4 যদি আমাকে বলে, তাহলে আমি বলবো যে আর্টিকেল 2 আর 3 এর মাধ্যমে যখন কোনো রাজ্য তৈরি হবে, তখন সেই রাজ্যটা একটা পার্লামেন্টে সিম্পল মেজরিটির মাধ্যমে তৈরি হবে, অর্ডিনারি লেজিসলেটিভ প্রসেসের মাধ্যমে তৈরি হবে, এবং অর্ডিনারি বিল পাস করে আমরা এই কাজ করব। তার জন্য সংবিধানকে সংশোধন করার তো প্রয়োজন আছে, বাট সংবিধান সংশোধনী বিল পাস করানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই অবধি সবার ক্লিয়ার তো? আর্টিকেল 4 অবধি?
গোয়াতে আর্টিকেল 2 আর 3 দুটোই হয়েছে, কারণ প্রথমে প্রথমে যেটা ছিল যে গোয়া দমন অ্যান্ড দিউ, এটা ছিল পর্তুগিজদের আন্ডারে। এখানে আমি কি করলাম না 12 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করলাম, করে আমি কি করলাম গোয়া দমন অ্যান্ড দিউকে আমি এটাকে করলাম অ্যাকোয়ার্ড টেরিটরি। এরপর অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে আমি গোয়া দমন অ্যান্ড দিউকে ইউনিয়ন টেরিটরি করলাম, তখন আমি আর্টিকেল 2 প্রয়োগ করলাম, কারণ যেহেতু বাইরে থেকে এসছে অ্যাডমিশন ইনটু করতে হলো। এবার যে ইউনিয়ন টেরিটরি হয়ে গেল এটা 1961 সালে হলো। 1962 থেকে 1987 অব্দি কিন্তু এটা ইউনিয়ন টেরিটরি ছিল এবং ভারতবর্ষের পার্ট ছিল। তারপর আর্টিকেল 3 প্রয়োগ করা হলো গোয়া দমন দিউ রিঅর্গানাইজ হলো, রিঅর্গানাইজেশন অ্যাক্ট পাস হলো, করে তুমি গোয়াকে আলাদা করে দিলে, সালটা 1987। তাই জন্য গোয়ার ক্ষেত্রে আর্টিকেল 2 প্রয়োগ হয়েছে যখন তুমি এটাকে অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে ইউনিয়ন টেরিটরি করেছিলে 62-তে, আর পরে 87 সালে তুমি এটা অ্যাকোয়ার্ড 3 প্রয়োগ করেছো। তাই গোয়ার ক্ষেত্রে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 দুটোই প্রয়োগ হয়েছে। সবাই বুঝতে পারলে? আর্টিকেল 2 প্রথমে প্রয়োগ হয়েছে যখন তুমি অ্যাকোয়ার্ড টেরিটরি থেকে ইউনিয়ন টেরিটরি করলে, আর আর্টিকেল 3 তখন প্রয়োগ হলো যখন তুমি আলাদা করলে গোয়াকে দমন অ্যান্ড দিউ থেকে, রিঅর্গানাইজ করলে। কারণ 1962 সাল থেকে গোয়া কিন্তু ভারতবর্ষের পার্ট, তাই সেটাকে রিঅর্গানাইজ করার জন্য আর্টিকেল 3 প্রয়োগ করতে হলো। বুঝলে? ঠিক আছে, আজ এই অবধি থাকুক, নেক্সট দিন আমরা রিঅর্গানাইজেশনের পার্টটা পড়বো। এরপরে আর একটা পার্ট আছে রাজ্যের রিঅর্গানাইজেশন, সেটা আমরা নেক্সট বৃহস্পতিবার বিকেলবেলা 5:30 থেকে আমাদের যে ক্লাস, এই ক্লাসে করবো। চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।